কি হতো যদি বলি বিশ্বের সবচেয়ে দামি চা আর ইউনেস্কো স্বীকৃত একটা ঐতিহাসিক পাহাড়ি রেলওয়ের হয়তো অস্তিত্বই থাকতো না। মানে যদি না ১৯ শতকের কিছু ব্রিটিশ কর্মকর্তা গ্রীষ্মের প্রচণ্ড গরম আর ম্যালেরিয়া থেকে বাঁচতে চাইতেন। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগলেও একটা সাধারণ স্বাস্থ্যকেন্দ্র থেকে আস্ত একটা সাম্রাজ্য আর বিশ্ববিখ্যাত পর্যটন কেন্দ্র গড়ে ওঠার গল্পটা কিন্তু এমনই। ঠিক। আজ আমাদের এই গভীর তথ্য অনুসন্ধানের কেন্দ্রে রয়েছে দার্জিলিং। তবে ওই চেনা পোস্টকার্ডের ছবি বা সাধারণ ট্রাভেল গাইড নিয়ে আমরা কথা বলবো না। একদমই না। আমাদের আজকের মূল সূত্র হলো দার্জিলিং জার্নি নামের একটা অসাধারণ তথ্যবহুল ভ্রমণ বৃত্তান্ত। এই বইটার সূত্র ধরেই আজ আমরা দার্জিলিংয়ের ইতিহাস, প্রকৌশলগত বিস্ময়, চা শিল্পের পেছনের বিজ্ঞান এবং স্থানীয় সংস্কৃতির সেই গভীর স্তরগুলো উন্মোচন করব, যা সাধারণত ট্যুরিস্টদের চোখের আড়ালেই থেকে যায়। আর আমার মনে হয় এই আলোচনাটা খুব সময় উপযোগী, কারণ একটা দুর্গম পাহাড়ি এলাকা কিভাবে শুধু একটা ভৌগোলিক স্থান থেকে বৈশ্বিক মানচিত্রে এত শক্তিশালী একটা অর্থনৈতিক আর সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হলো, সেটা বুঝতে পারলে ইতিহাসকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। ঠিক বলেছেন। মানে এর পেছনে প্রকৃতি, উপনিবেশবাদ, মানুষের অদম্য বুদ্ধিমত্তা আর আধ্যাত্মিকতার যে একটা জটিল সমীকরণ আছে, সেটা সাধারণ পর্যটকদের চোখ এড়িয়ে যায়। তো চলুন সেই অজানা স্তরগুলোর একদম প্রথমটিতে প্রবেশ করা যাক। পর্যটকদের সেই চেনা ভিড় আর কোলাহল থেকে বেশ কিছুটা দূরে একটা জায়গার কথা এই বৃত্তান্তে উঠে এসেছে। নামটা হলো রামপুরিয়া বস্তি। হ্যাঁ, রামপুরিয়া বস্তি জায়গাটা সত্যি অদ্ভুত সুন্দর। সেখানে ড্রুগ ভ্যালি হোমস্টে নামের একটা আশ্রয়ের বর্ণনা দেওয়া হয়েছে। চারদিকে নিশ্ছিদ্র পাইন বন, পাহাড়ি বাতাস আর সকালের প্রথম আলোয় কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা চূড়া। মানে বিষয়টা এমন যেন ধরুন কোনো ভিড়ভাট্টায় ভরা কনসার্টে আপনি হঠাৎ করে একটা গোপন ভিআইপি রুম খুঁজে পেয়েছেন। ওয়াও, খুব সুন্দর একটা উপমা, তাই না? মূল শহরে যখন সবাই একটু ভালো ভিউয়ের জন্য একে অপরের সাথে রীতিমতো প্রতিযোগিতা করছে, তখন রামপুরিয়া বস্তি যেন মেঘমুক্ত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য একেবারে প্রথম সারির একটা শান্ত নিরিবিলি আসন। আর এই নিরিবিলি পরিবেশটাই কিন্তু একটা পাহাড়ি ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের আসল চরিত্র। রামপুরিয়া বস্তির মতো বিচ্ছিন্ন জায়গাগুলো নিজেদের আদিম রূপ ধরে রাখতে পেরেছে কারণ সেখানে মানুষের অতিরিক্ত পদচারণা নেই। একদম। এখানে একটা মজার ব্যাপার খেয়াল করার মতো, এই যে ড্রুক ভ্যালি নামটা, এখানকার ড্রুক শব্দটা এসছে তিব্বতী বৌদ্ধ সংস্কৃতি থেকে। এর অর্থ হলো বজ্র ড্রাগন বা থান্ডার ড্রাগন। আচ্ছা, বজ্র আর ড্রাগন মানে দুটোই তো বেশ শক্তিশালী আর ধ্বংসাত্মক অনুষঙ্গ। ঠিক তাই। একটা শান্ত নিরিবিলি জায়গার নামকরণে এমন একটা ভয়ঙ্কর বা প্রবল শক্তির রূপক কেন ব্যবহার করা হলো? এর পেছনে নিশ্চয়ই স্থানীয় কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে। অবশ্যই আছে। মানে হিমালয়ের মতো বিশাল পর্বতমালার আবহাওয়া তো অত্যন্ত খামখেয়ালি। হ্যাঁ, যখন তখন রূপ বদলায়। একদম। সেখানে হঠাৎ করেই নেমে আসে প্রবল ঝড়, মেঘের বিকট গর্জন আর বজ্রপাত। প্রাচীন পাহাড়ি জনপদের মানুষ যখন এই প্রবল প্রাকৃতিক শক্তির মুখোমুখি হতো, তখন তারা একে শুধু আবহাওয়া হিসেবে দেখত না। তাদের কাছে ওই মেঘের গর্জন ছিল আকাশে বিচরণ করা বিশাল ড্রাগনের ডাক। ও আচ্ছা। এই যে মিথ বা পৌরাণিক ধারণাটা, এটা মূলত প্রকৃতির অসীম ক্ষমতার প্রতি মানুষের এক ধরনের ভীতি মিশ্রিত শ্রদ্ধা। তারা বিশ্বাস করত প্রকৃতি চাইলেই যে কোনো সময় ধ্বংসলীলা চালাতে পারে, তাই প্রকৃতির সাথে সংঘাতে না গিয়ে তাকে সম্মান করতে হবে। অর্থাৎ এই ড্রাগনের মিথটা আসলে পরিবেশ রক্ষার একটা অলিখিত ঢাল হিসেবে কাজ করেছে। হ্যাঁ, ঠিক তাই। প্রকৃতির প্রতি এই ভয় আর সম্মান মিলেই পাহাড়িদের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তুলেছে যাতে তারা প্রকৃতির খুব বেশি ক্ষতি না করে। কিন্তু মানে এই শান্ত মিথোলজিতে মোড়ানো পাহাড়ি অঞ্চলগুলো তো চিরকাল এমন বিচ্ছিন্ন থাকেনি। না, তা থাকেনি। 1835 সালের একটা ঘটনা এই পুরো অঞ্চলের ভবিষ্যৎ চিরতরে বদলে দেয়। বৃত্তান্তে বলা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিকিমের তৎকালীন রাজা বা চোগিয়ালের কাছ থেকে দার্জিলিং অঞ্চলটা লিজ বা ইজারা নেয়। উদ্দেশ্য ছিল অসুস্থ ব্রিটিশ সৈন্যদের জন্য একটা স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা। কিন্তু এখানে আমার একটা বড় খটকা লাগছে। আচ্ছা, কি ধরনের খটকা? মানে একটা বিদেশি সামরিক শক্তি যারা পুরো ভারত উপমহাদেশ একের পর এক যুদ্ধের মাধ্যমে দখল করছে,
তারা হঠাৎ করে একটা পাহাড়ি জনপদ শুধু লিজ বা ভাড়া নিতে গেল কেন? খুব যৌক্তিক প্রশ্ন। আর সিকিমের চোগিয়ালি বা কেন নিজের ভূখণ্ডের এতটা গুরুত্বপূর্ণ একটা অংশ বিদেশিদের হাতে তুলে দিতে রাজি হলেন? বিষয়টা তো শুধু হাওয়া বদল বা বিশ্রামের জন্য জমি ভাড়ার মতো এত সহজ হতে পারে না। এর ভেতরে নিশ্চয়ই বড় কোনো ভূ রাজনৈতিক সমীকরণ ছিল, তাই না? একদম ঠিক জায়গায় আঘাত করেছেন। এটা মোটেই সাধারণ কোনো ভাড়ার চুক্তি ছিল না। 19 শতকের শুরুতে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী সমতলের প্রচণ্ড গরম, ম্যালেরিয়া আর কলেরায় মারাত্মকভাবে পর্যদস্ত হচ্ছিল। হ্যাঁ, গ্রীষ্মকালটা তো ইউরোপীয়দের জন্য বেশ কঠিন ছিল। ঠিক। তো তাদের এমন একটা জায়গা দরকার ছিল যার আবহাওয়া ইউরোপের মতো ঠান্ডা, যেখানে সৈন্যরা দ্রুত সুস্থ হতে পারে। অন্যদিকে সিকিমের চোগিয়ালের তখন ঘোরতর দুর্দিন। তার রাজ্য প্রতিবেশী নেপাল আর ভুটানের ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছিল। আচ্ছা, মানে চারপাশ থেকে আক্রমণ আসছিল। হ্যাঁ, চোগিয়াল নিজের অস্তিত্ব রক্ষার জন্যই একটা শক্তিশালী মিত্র খুঁজছিলেন। ও, তার মানে ব্রিটিশরা মূলত একটা রাজনৈতিক বাফার জোন বা নিরাপত্তা বলয় তৈরির সূচক নিয়েছিল। তারা চোগিয়ালকে নেপালের হাত থেকে রক্ষার প্রতিশ্রুতি দিল, আর বিনিময়ে পাহাড়ে নিজেদের জন্য একটা সুরক্ষিত ঘাঁটি পেয়ে গেল। একদম তাই। ব্রিটিশরা চোগিয়ালকে বার্ষিক কিছু ভাতার বিনিময়ে দার্জিলিংয়ের নিয়ন্ত্রণ নেয়। প্রথম দিকে এটা শুধুই একটা স্বাস্থ্য কেন্দ্র ছিল, কিন্তু যখনই ব্রিটিশরা সেখানে তাদের গ্রীষ্মকালীন আবাস গড়ে তুলতে শুরু করলো, তখন তাদের নিজেদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য সমতল থেকে লোক লস্কর, রসদ আর নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়ার দরকার পড়ল। তা তো বটেই, এত মানুষ থাকে, সাপ্লাই চেইন তো লাগবেই। ঠিক, একটা দুর্গম পাহাড়ে যখন এত মানুষের সমাগম হতে শুরু করে, তখন সেখানে রাস্তাঘাট, বাজার আর প্রশাসনিক পরিকাঠামো তৈরি হওয়াটা অনিবার্য। মাত্র কয়েক দশকের মধ্যে একটা শান্ত পাহাড়ি গ্রাম ব্রিটিশ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হতে শুরু করে। কিন্তু একটা পাহাড়ের চূড়ায় আস্ত একটা শহর তৈরি করা আর সেখানে নিয়মিত রসদ পৌঁছানো তো মুখের কথা নয়। মানে ঘোড়া বা খচ্চরের পিঠে করে কত আর মালপত্র টানা যায়? একদমই। একটা বড় মাত্রার অর্থনীতির জন্য দরকার নিরুচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। আর এই যোগাযোগের তাগিদ থেকেই তো জন্ম নেয় প্রকৌশল ইতিহাসের এক অভাবনীয় বিস্ময়, দার্জিলিং টয় ট্রেন। হ্যাঁ, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। 1881 সালে এর যাত্রা শুরু। কিন্তু এই রেলওয়ের একটা বিষয় খুব কৌতূহল জাগায়। এর ট্র্যাক বা লাইন মাত্র 2 ফুট চওড়া। পাহাড়ের মতো বিপজ্জনক জায়গায় এত সরু রেল লাইন কেন? মানে সাধারণ জ্ঞানে তো মনে হয় চওড়া লাইন বেশি স্থিতিশীল হওয়ার কথা। আপাতদৃষ্টিতে চওড়া লাইন বেশি স্থিতিশীল মনে হলেও পাহাড়ের ভূগোলের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের নিয়মটা একটু ভিন্নভাবে কাজ করে। আচ্ছা, কিভাবে? একটা ট্রেন যখন বাঁক নেয়, তখন লাইনের চওড়া বা গেজ যত বেশি হবে, সেই বাঁকের ব্যাসার্ধ বা টার্নিং রেডিয়াসও তত বড় হতে হবে। সাধারণ ব্রডগেজ ট্রেন পাহাড়ে চলতে গেলে পাহাড় কেটে বিশাল বিশাল বাঁক তৈরি করতে হতো। ওহ, যেটা অনেক বেশি ধ্বংসাত্মক হতো। হ্যাঁ, আর সেই সময়ের প্রযুক্তিতে সেটা প্রায় অসম্ভব এবং অত্যন্ত ব্যয়বহুল ছিল। 2 ফুট চওড়া ন্যারো গেজ বা সরু লাইন ব্যবহার করার কারণে ট্রেনটা সাপের মতো খুব ছোট ব্যাসার্ধের মধ্যেও অনায়াসে ঘুরে যেতে পারত। মানে পাহাড়ের প্রাকৃতিক গঠনকে খুব বেশি ধ্বংস না করেই ট্রেনের পথ তৈরি করার একটা অসাধারণ প্রকৌশলগত সমাধান ছিল এটা। ঠিক তাই। বুঝতে পারছি। অর্থাৎ পাহাড়কে না কেটে পাহাড়ের শরীরের ভাঁজে ভাঁজে লাইন বসানোর জন্যই এই সরু পথ। বাঁক নেওয়ার সমস্যাটা তো সমাধান হলো, কিন্তু ট্রেনটা পাহাড় বেয়ে উপরে উঠবে কিভাবে? এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ মাধ্যাকর্ষণের একটা সাধারণ নিয়ম আছে। স্টিলের লাইনের উপর স্টিলের চাকা যখন খাড়া পাহাড় বেয়ে উপরে ওঠার চেষ্টা করবে, তখন ঘর্ষণ বা ফ্রিকশন খুব কম থাকায় ট্রেনের চাকা পিছলে পেছনের দিকে নেমে যাওয়ার কথা। এই বিশাল যান্ত্রিক ইঞ্জিন মাধ্যাকর্ষণকে হারিয়ে উপরে উঠল কিভাবে? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে বিশ্বের অন্যতম সেরা প্রকৌশল নিদর্শনে পরিণত করেছে। খাড়া ঢাল বা গ্রেডিয়েন্ট কমানোর জন্য প্রকৌশলীরা বেশ কিছু অদ্ভুত কিন্তু কার্যকর পদ্ধতি ব্যবহার করেছিলেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল লুপ সিস্টেম আর জিগজ্যাগ বা রিভার্সিং স্টেশন। জিগজ্যাগ তো বুঝলাম, সামনে পেছনে করে ওঠা। আর এই লুপ সিস্টেমের মধ্যে সবচেয়ে পরিচিত হলো বাতাসিয়া লুপ, তাই তো? যেটা 1919 সালে তৈরি করা হয়। একদম ঠিক। আমি যদি বিষয়টাকে একটু সহজভাবে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, তাহলে বাতাসিয়া লুপ মূলত ট্রেনের জন্য একটা বিশাল প্যাঁচানো সিঁড়ি বা স্পাইরাল স্টেয়ারকেসের মতো। খাড়া পাহাড় বেয়ে সোজা উপরে উঠতে গেলে যেমন পিছলে পড়ার ঝুঁকি থাকে,
তার বদলে এই লুপের সাহায্যে ট্রেনটা একটা বড় বৃত্তাকার পথে ঘুরে ধীরে ধীরে উচ্চতা অর্জন করে আর নিজের লাইনেরই ওপর দিয়ে একটা ব্রিজ পার হয়ে পরের ধাপে পৌঁছে যায়। হ্যাঁ, এতে দূরত্বের পরিমাণ বাড়ে ঠিকই, কিন্তু খাড়াই বা গ্রেডিয়েন্ট অনেক কমে আসে। পদার্থবিজ্ঞানের ভাষায় একে বলা যায় রাইজ ওভার রানের সমীকরণ মেলানো। আচ্ছা, রাইজ ওভার রান মানে আপনি যদি অল্প জায়গায় বেশি উচ্চতায় উঠতে চান তাহলে ঢাল হবে মারাত্মক খাড়া, কিন্তু আপনি যদি সেই একই উচ্চতায় ওঠার জন্য পথের দৈর্ঘ্য বাড়িয়ে দেন, অর্থাৎ বৃত্তাকারে ঘোরান, তবে ঢালটা অনেক মসৃণ হয়ে যায়। একদম। বাতাসিয়া লুপ ঠিক এই কাজটাই করে। ইঞ্জিনকে অতিরিক্ত চাপের হাত থেকে বাঁচিয়ে মাধ্যাকর্ষণকে ধোঁকা দিয়ে ট্রেনটাকে ওপরে তুলে দেয়। শুধু তাই নয়, এই বাতাসিয়া লুপের ঠিক মাঝখানে কিন্তু একটা বিশাল আবেগের জায়গাও রয়েছে। সেখানে আছে গোর্খা সৈনিকদের স্মৃতিসৌধ। হ্যাঁ, ওয়ার মেমোরিয়াল। দেশের জন্য আত্মত্যাগ করা বীর সেনাদের স্মৃতিতে এটা নির্মিত। একদিকে লুপের এই বিশাল যান্ত্রিক আর প্রকৌশলগত জয়গান, আর তার ঠিক কেন্দ্রে মানুষের সর্বোচ্চ ত্যাগের ইতিহাস। এই দুইয়ের একটা অদ্ভুত মেলবন্ধন বাতাসিয়া লুপকে কেবল একটা রেলওয়ে ট্র্যাক থেকে একটা ঐতিহাসিক তীর্থে পরিণত করেছে। 1999 সালে ইউনেস্কো যে একে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দিয়েছে তা একেবারেই যথার্থ। আর এই রেলওয়ে চালু হওয়ার পর কিন্তু দার্জিলিংয়ের ভাগ্য পুরোপুরি বদলে যায়। ট্রেনটা শুধু মানুষ বা রসদি বহন করত না, এটা সমতলে নামিয়ে আনতে শুরু করলো এমন এক পণ্য যা দার্জিলিংকে বিশ্বজুড়ে আভিজাত্যের প্রতীক করে তুলবে। আমরা কথা বলছি তরল সোনা বা দার্জিলিং চায়ের বিষয়। একদম তাই। ব্রিটিশরা যখন দেখল এই পাহাড়ি এলাকার আবহাওয়া অনেকটা চীনের চা উৎপাদনকারী অঞ্চলগুলোর মতো, তখন তারা পরীক্ষামূলকভাবে এখানে চা চাষ শুরু করে। আর আজ মিরিকের মতো এলাকার সবুজ চা বাগানগুলো থেকে উৎপাদিত এই চা আন্তর্জাতিক বাজারে চায়ের শ্যাম্পেন বা শ্যাম্পেন অফ টিজ হিসাবে পরিচিত। কিন্তু এখানে আমার সবচেয়ে বড় প্রশ্ন, বলুন। চা তো বিশ্বের অনেক জায়গায় হয়, আসামে হয়, নীলগিরিতে হয়, তাহলে শুধু দার্জিলিংয়ের নির্দিষ্ট কিছু পাহাড়ের চা পাতা কেন এত মূল্যবান? একটা সাধারণ পাতার মধ্যে এমন কি জাদুকরি রাসায়নিক পরিবর্তন ঘটে যা একে শ্যাম্পেনের সমতুল্য করে তোলে? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু অসাধারণ। এর মূল কারণ হলো বায়োলজিক্যাল স্ট্রেস বা জৈবিক চাপ। আচ্ছা, জৈবিক স্ট্রেস। হ্যাঁ, সমতলের গরম আর আর্দ্র আবহাওয়ায় চা গাছ খুব দ্রুত বাড়ে, পাতাগুলোও বেশ বড় হয়। কিন্তু দার্জিলিংয়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক ওপরে হওয়ায় সেখানকার আবহাওয়া ঠান্ডা আর বাতাস পাতলা থাকে। তো এই বৈরী পরিবেশে বেঁচে থাকার জন্য চা গাছকে রীতিমতো সংগ্রাম করতে হয়। মানে একটা টিকে থাকার লড়াই। একদম। ঠান্ডার কারণে পাতার বৃদ্ধি খুব ধীর গতিতে হয়, আর এই ধীর গতির কারণেই পাতার ভেতরে অত্যাবশ্যকীয় তেল বা এসেনশিয়াল অয়েল, ক্যাটেচিন আর অন্যান্য অ্যারোম্যাটিক বা সুগন্ধি যৌগগুলো অত্যন্ত ঘনীভূত অবস্থায় জমা হতে পারে। ওয়াও! তার মানে প্রতিকূল পরিবেশ গাছটাকে এক ধরনের চাপের মধ্যে রাখে, আর সেই চাপ সামলাতেই পাতার ভেতরে থাকা ফ্লেভার বা স্বাদ তীব্র থেকে তীব্রতর হয়। ঠিক তাই। আর এর সাথে যোগ করুন দার্জিলিংয়ের বিখ্যাত কুয়াশাকে। দিনের বেলা কড়া রোদের বদলে এই কুয়াশা একটা প্রাকৃতিক ছাঁকনি বা ফিল্টারের কাজ করে। আচ্ছা। এটা সরাসরি সূর্যের তাপকে আটকে দেয়, কিন্তু অতি বেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রেকে পাতার কোষে পৌঁছাতে সাহায্য করে। এই আলোকরশ্মি পাতার অ্যামিনো অ্যাসিডের মাত্রাকে বাড়িয়ে দেয়, যা চায়ের ওই বিশেষ সুগন্ধ আর মিষ্টত্বের জন্য দায়ী। ওয়াইন বা মদের ক্ষেত্রে যেমন টেরোয়ার ধারণার কথা বলা হয়, মানে যেখানে আঙুর যে মাটিতে, যে তাপমাত্রায় বা যে পরিবেশে জন্মায়, তার স্বাদ সেই পুরো পরিবেশের দ্বারাই নির্ধারিত হয়। দার্জিলিং চায়ের ক্ষেত্রেও তো ঠিক একই ঘটনা ঘটছে। একদম মিলে যাচ্ছে ব্যাপারটা। মাটি কতটা পানি ধরে রাখছে, পাহাড়ের ঢাল কতটা খাড়া, ভোরের কুয়াশা কতক্ষণ থাকছে, এই পুরো প্রাকৃতিক রসায়নটাই যেন একটা চা পাতার ভেতরে তার সিগনেচার বা স্বাক্ষর রেখে যাচ্ছে। মানুষের পক্ষে কোনো কারখানায় এর স্বাদ পরীক্ষা করা অসম্ভব, কারণ এটা তৈরি হচ্ছে প্রকৃতির নিজস্ব ল্যাবরেটরিতে। এবং এই কারণেই দার্জিলিংয়ের চায়ের প্রথম পাতা তোলা বা ফার্স্ট ফ্লাশ আর দ্বিতীয় পাতা বা সেকেন্ড ফ্লাশের স্বাদে আকাশ পাতাল পার্থক্য থাকে। ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির রসায়ন বদলে যায়, আর তার প্রভাব সরাসরি পড়ে চায়ের কাপে। এটা প্রকৃতি আর কৃষিকাজের এক নিখুঁত সিম্ফনি। ভূ রাজনীতি দিয়ে শুরু করে রেলওয়ের নিখুঁত পদার্থবিজ্ঞান পেরিয়ে আমরা চায়ের জৈব রসায়নে এসে পৌঁছালাম। ব্রিটিশরা এখানে দেখেছিল একটা কৌশলগত সামরিক অবস্থান আর চায়ের বিশাল বাজার।
প্রকৌশলীরা দেখেছিল মাধ্যাকর্ষণকে জয় করার এক যান্ত্রিক চ্যালেঞ্জ, কিন্তু এই সমস্ত ঔপনিবেশিক আর শিল্পায়নের স্তরগুলোর ঠিক নিচেই পাহাড়ের এক আসল সত্তা লুকিয়ে আছে। এই তথ্য অনুসন্ধানের সবচেয়ে গভীর অংশটা হল এখানকার আদিবাসী লেপচা সম্প্রদায়ের দর্শন। হ্যাঁ, লেপচারা যুগ যুগ ধরে এই পাহাড়ে বাস করছে। তাদের কাছে পাহাড় কোনো সম্পদ নয় যাকে শোষণ করতে হবে। তাদের চোখে এই পাহাড়, বন আর নদী সবকিছুই এক একটা জীবন্ত সত্তা। বৃত্তান্তে তাদের একটা গভীর লোকবিশ্বাসের কথা বলা হয়েছে। বিশ্বাসটা হলো পাহাড় কখনো কাউকে তার সৌন্দর্য জোর করে দেখায় না। যে প্রকৃতিকে সম্মান করে, পাহাড় কেবল তার কাছেই নিজের আসল রূপ প্রকাশ করে। খুব সুন্দর একটা কথা। এই কারণেই নাকি মানুষ একই জায়গায় বারবার গেলেও দার্জিলিংকে প্রতিবার নতুন আর রহস্যময় মনে হয়। এটা শুধু একটা সুন্দর কথা নয়, এর ভেতরে পরিবেশবিদ্যার বিশাল এক শিক্ষা লুকিয়ে আছে। এটা মূলত একটা গভীর মনস্তাত্ত্বিক আর দার্শনিক অবস্থান। আপনি যখন ভাববেন যে প্রকৃতি একটা জড় বস্তু আর আপনি টাকা খরচ করে তার সৌন্দর্য কিনতে বা ভোগ করতে এসেছেন, তখন আপনার আচরণ হবে আক্রমণাত্মক। মানে আপনি চাইবেন প্রকৃতি আপনার স্বার্থে চলুক। ঠিক। কিন্তু যখন আপনি লেপচাদের দর্শনে বিশ্বাস করবেন যে প্রকৃতির একটা নিজস্ব চেতনা আছে এবং সে চাইলে আপনার থেকে তার রূপ লুকিয়ে রাখতে পারে, তখন আপনার ভেতরে এক ধরনের বিনয় তৈরি হবে। কুয়াশায় ঢাকা পাহাড় তখন আপনার কাছে কোনো বাধা বা মন খারাপ করা দৃশ্য মনে হবে না, বরং মনে হবে পাহাড় আজ বিশ্রাম নিচ্ছে বা সে তার নিজস্ব মেজাজে আছে। দারুণ! এই সম্মানবোধটাই পাহাড়ি জনপদের মানুষকে প্রকৃতির সাথে সহ অবস্থান করতে শিখিয়েছে। তারা পরিবেশকে ধ্বংস না করে তার অংশ হয়ে বেঁচে থাকতে জানে। আজকের এই দীর্ঘ তথ্য অনুসন্ধান আমাদের সেই সাধারণ পোস্টকার্ডের ছবির অনেক গভীরে নিয়ে গেছে। আমরা দেখেছি কিভাবে রামপুরিয়া বস্তি তার বিচ্ছিন্নতার মাধ্যমে নিজস্বতা ধরে রেখেছে। আমরা বিশ্লেষণ করেছি কিভাবে 1835 সালের একটা অ্যাপারেন্টলি নিঃসীহ লিজ চুক্তি পুরো অঞ্চলের ভূরাজনীতি আর অর্থনীতিকে চিরতরে বদলে দিয়েছিল। আমরা বাতাসিয়া লুপের স্পাইরাল সিঁড়ির মাধ্যমে মাধ্যাকর্ষণকে হার মানানো দেখেছি এবং বুঝেছি কিভাবে পাহাড়ের ঠান্ডা হাওয়া আর কুয়াশা একটা সাধারণ পাতাকে তরল সোনায় পরিণত করেছে। আর সবচেয়ে বড় কথা, আমরা সবকিছুর শেষে লেপচাদের সেই দর্শনের কাছে ফিরে এসেছি যা আধুনিক যুগের মানুষের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। ইতিহাস, বিজ্ঞান আর বাণিজ্য সব কিছুই একসময় বিলীন হয়ে যায় যদি না আমরা সেই জায়গার আত্মাকে সম্মান করতে শিখি। আর ঠিক এখানেই আজকের আলোচনার রেশ ধরে একটা গভীর প্রশ্ন মনে জাগে। লেপচাদের বিশ্বাস অনুযায়ী পাহাড় কেবল তাকেই সৌন্দর্য দেখায় যে প্রকৃতিকে সম্মান করে। কিন্তু বর্তমানে আমরা যেভাবে ম্যাস ট্যুরিজম বা অতিরিক্ত বাণিজ্যিক পর্যটনের নামে পাহাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ছি, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ কেবল একটা সেলফি বা চেক ইনের জন্য পাহাড়কে ব্যবহার করছে, তাতে কি আমরা এই জায়গাগুলোর আত্মাকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছি না? এটা ভাবার মতো একটা বিষয়। প্রকৃতির প্রতি সেই বিনয় আর সম্মান হারিয়ে ফেলার কারণেই কি পাহাড় আজ ঘন ঘন ভূমিধস আর বিপর্যয়ের মাধ্যমে তার ক্ষোভ প্রকাশ করছে? পাহাড় কি ধীরে ধীরে তার আসল সৌন্দর্য আমাদের কাছ থেকে সত্যিই লুকিয়ে ফেলছে? আমরা কি প্রকৃতির নিছক ভোক্তা না হয়ে তার প্রকৃত সমুজদার হয়ে উঠতে পারি? এই প্রশ্নটা কোনো সহজ উত্তর দাবি করে না। তবে পরবর্তীবার যখন কোনো পাহাড়ি রাস্তায় দাঁড়াবেন, তখন এই প্রশ্নটা হয়তো চারপাশের প্রকৃতিকে এক নতুন চোখে দেখতে সাহায্য করবে। আজকের এই গভীর তথ্য অনুসন্ধান আমরা এখানেই শেষ করছি। ভাবনারই রেশটুকু সাথে থাকুক।